হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। তো আজ কিন্তু আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে। তো আজ মেইনলি শুক্রবার, আমরা শুক্রবার করে সংবিধানের ক্লাস করি ঠিক সন্ধ্যে 7টায়। দেখো এখন ঘড়িতে ঠিক সন্ধ্যে 7টায় কিন্তু বাজে। তো আমরা প্রথমে একবার রুটিনটা দেখে নিব। দেখো রুটিনটা কি রয়েছে। প্রতি রবিবার দিন কিন্তু রয়েছে সকাল 9টায় হিন্দি রয়েছে, সন্ধ্যে 7টায় অঙ্ক রয়েছে। সোমবার দিন সকাল 9টায় কারেন্ট অ্যাফেয়ার্স আর সন্ধ্যে 7টায় ইতিহাস। মঙ্গলবার দিন রিজনিং রয়েছে আর অর্থনীতি রয়েছে সন্ধ্যে 7টা। বুধবার দিন স্ট্যাটিস্টিক্স রয়েছে সকালে আর সন্ধ্যায় রয়েছে অঙ্ক। বৃহস্পতিবার দিন জিকে এমসিকিউ কোথা থেকে, ইতিহাস আর ভূগোল থেকে, এটা রয়েছে সকাল 9টায় আর সন্ধ্যে 7টায় কিন্তু হিন্দি রয়েছে। আর শুক্রবার মানে আজ দেখো পলিটি রয়েছে সন্ধ্যে 7টায়, সকালে কিন্তু কোনো রকম ক্লাস নেই। আর শনিবার দিন ভূগোল রয়েছে সকালে আর সন্ধ্যায় কিন্তু রয়েছে রিজনিং। তো প্রত্যেক দিন তোমাদের রুটিনটি বলার একটাই কারণ, যাতে তোমরা রেগুলারিটি মেনটেন করো, ক্লাসগুলো রেগুলার করো, সেই জন্য কিন্তু তোমাদের এই রুটিনটা প্রত্যেক দিন বলে দেওয়া হয়। তো চলো দেখে নেই। আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা নিয়ে। তো এই যে ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা কেন করাচ্ছি, কারণটা হলো প্রত্যেকটা শিফটেই যদি পলিটি থেকে 3টা প্রশ্ন, অর্থাৎ ভারতীয় সংবিধান থেকে 3টা প্রশ্ন যদি আসে বা 2টা প্রশ্ন আসে, তার মধ্যে দেখা যায় যে গুরুত্বপূর্ণ ধারা বা যে কোনো একটা ধারা দিয়ে দিয়েছে। এই যে ধারাগুলো যেগুলো বিগত বছরগুলোতে এসেছিল, সেই ধারাগুলো সম্পর্কে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো গুরুত্বপূর্ণ ধারা আছে সবগুলো আমরা আলোচনা করব, এমনকি খুব কম সময়ের মধ্যে আলোচনা করব। আর হ্যাঁ, তোমরা অবশ্যই এই ক্লাসটা কিন্তু নোটস করবে, নোটস না করলে তোমাদের কিন্তু মনে থাকবে না। আর আমি চেষ্টা করব অনেক শর্টে এই ভিডিওটাকে শেষ করা, কারণ বুঝতেই পারছো সবগুলো সম্পর্কে যদি আলোচনা করতে চাই তাহলে 6-7 ঘন্টা একটি ক্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখে নিই প্রথমে কি রয়েছে। আচ্ছা, ভারতের মূল সংবিধানে 395টি ধারা ছিল। অর্থাৎ মূল সংবিধান বলতে এটাকে বোঝানো হয়েছে যখন ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি, সেই সময়টাতে ধারা ছিল 395টি। ঠিক আছে, দেখো 2024 সালে ভারতীয় সংবিধানের কয়টি ধারা আছে। এবার কেউ যদি প্রশ্ন করে, আচ্ছা বলো তো 2024 সালে তাহলে সংবিধানের কতগুলি ধারা আছে, তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে 470টি। আবার কোথাও কোথাও 448টিও কিন্তু তোমরা পেতে পারো। ঠিক আছে, 470ও আছে, আবার কোথাও কোথাও 448ও কিন্তু আছে। অবশ্যই এটাকে তোমরা দেখে নিবে, কারণ কনফিউশন করে কোনো লাভ নেই। 448ও আছে, আবার 470ও আছে, তাই তো? আচ্ছা দেখো, এরপরে 12টি তপশিল এবং 5টি পরিশিষ্ট সহ এটি 105 বার সংশোধন করা হয়েছে। অর্থাৎ এই যে 395 থেকে 448 বা 470 যাই বলো না কেন, এই পর্যন্ত আসতে কিন্তু মোট 105 বার কিন্তু সংশোধন করা হয়েছে। ঠিক আছে, এখন পর্যন্ত সর্বশেষ সংশোধনী হয় 15ই আগস্ট 2021 সালে। তারপর কিন্তু কোনো সংবিধান সংশোধনী হয়নি। ঠিক আছে, তো এবার আমরা আর্টিকেলগুলো দেখে নেব। 1 নম্বর দেখো কি রয়েছে। আর্টিকেল 1 এ বলা রয়েছে কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম। আচ্ছা, এই আর্টিকেলকে অনুচ্ছেদ বলতে পারো, ধারা বলতে পারো, আবার আর্টিকেল তো বলতেই পারো। এই জন্য আমি আর্টিকেলগুলোই দিয়েছি, হ্যাঁ আর্টিকেল লিখে দিয়েছি, ইংরেজিতে আর্টিকেলটাই লিখে দেওয়া আছে। আচ্ছা, আর্টিকেল 1 এ দেখো কি বলা আছে, কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম। কেন্দ্র অর্থাৎ আমাদের ভারতবর্ষের নাম, রাজ্য আমাদের যে রাজ্যগুলো আছে ভারতবর্ষে সেই রাজ্যগুলোর নাম, এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর যে নাম সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা আছে কিন্তু এই প্রথম বা 1 নম্বর আর্টিকেল। দেখো নতুন রাজ্যের গঠন, অর্থাৎ একটা নতুন রাজ্য কেমন হবে, তার গঠন পরিসর কিরকম হবে, তার সীমানা, সমস্ত কিছুই কিন্তু এই 2য় নম্বর যে আর্টিকেল আছে তাতে আলোচনা করা আছে। তোমরা অবশ্যই এটাকে স্ক্রিনশট করে রাখবে। 3 নম্বরে দেখো কি আছে, নতুন রাজ্যের গঠন পদ্ধতি, কিভাবে নতুন রাজ্যটা গঠন করা হবে তার যে পদ্ধতি। নতুন রাজ্য গঠন হবে মানে কি, একটা রাজ্য থেকে অন্য একটা রাজ্যকে ভেঙে দেওয়া হবে, বা একটা রাজ্যকে কি ভেঙে নতুন রাজ্য তৈরি করা হবে। এই তো না যে একটা নতুন কোনো একটা জায়গা দখল করে সেখানে নতুন রাজ্য করা হচ্ছে। একটা রাজ্য আছে, সেটাকে ভেঙে জনসংখ্যার বেসিসে হতে পারে, তাই না, সুযোগ সুবিধার বেসিসে হতে পারে, তাকে ভেঙে একটা নতুন রাজ্য গঠন করা। দেখো
পদ্ধতি, সীমানা নির্ধারণ, নামকরণ যা করা হবে সমস্তটাই আর্টিকেল 3 এ আলোচনা করা আছে। আর্টিকেল 4 এ দেখো নতুন রাজ্যের আইন রচনা, অর্থাৎ নতুন রাজ্য তৈরি করলে তো আর হলো না, তার জন্য আইন দরকার আছে, তার জন্য মুখ্যমন্ত্রী দরকার আছে, রাজ্যপাল দরকার আছে, ভোটের দরকার আছে, তাই তো? এই যে আইন রচনা, এটা আর্টিকেল 4 এ কিন্তু আলোচনা করা আছে, অবশ্যই তোমরা এটাকে পড়বে। দেখো আর্টিকেল 5 থেকে 11 এর মধ্যে আলোচনা করা আছে নাগরিকত্ব। নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ, আমরা কিভাবে ভারতীয় নাগরিকত্ব পেতে পারি, কিভাবে নাগরিকত্ব হারাতে পারি, আমাদের বন্ধু দেশ, আমাদের শত্রু দেশ কারা, ঠিক আছে, এই সমস্ত সম্পর্কে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করা আছে এই নাগরিকত্ব 5 থেকে 11 নম্বর ধারাতে। আর্টিকেল দেখো 12 থেকে 35 মৌলিক অধিকার। আমাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো কি কি? মৌলিক অধিকার এখানে মেইনলি 12 থেকে 35 আলোচনা করা আছে। এবার এই 12 থেকে 35 নম্বরের মধ্যে কি কি রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। দেখো 12 নম্বরে রয়েছে মৌলিক অধিকারের সংজ্ঞা, অর্থাৎ মৌলিক অধিকার কি, মৌলিক অধিকার কিভাবে কার্যকরী হয়, কোনটা কোনটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সবই সংজ্ঞার মধ্যে কিন্তু বলা রয়েছে। এরপরে দেখো আর্টিকেল 14 থেকে 18 এর মধ্যে কি রয়েছে? সাম্যের অধিকার। এই সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ সবার জন্য কি সমান অধিকার বা সবার জন্য সমান সুযোগ বলতে পারি, তাই না? দেখো আর্টিকেল 14 তে কি বলা আছে। এবার এই যে 14 থেকে 18, এবার 14 থেকে 18টা দেখবে এই ব্লু মার্কস যে করা আছে এগুলোর মধ্যে আলোচনা করা আছে, এরপরেরটা আবার ইয়েলো হয়ে যাবে, ঠিক আছে? দেখো আর্টিকেল 14 তে বলা আছে কি আইনের চোখে সবার সমান অধিকার, অর্থাৎ আইন সবার জন্যই সমান, এটা বলা রয়েছে। এবং সমান সংরক্ষণের ব্যবস্থা, অর্থাৎ আইনের জন্য সবাইকে যেমন সমান অধিকার দেওয়া হচ্ছে, সবাইকে সমান সংরক্ষণও করবে কে? আইন। এবার আর্টিকেল 15C তে বলা রয়েছে মহিলা এবং শিশুদের জন্য যানবাহনের সিট সংরক্ষণের ব্যবস্থা। মহিলা যারা রয়েছে এমনকি শিশুদের জন্য কিন্তু যানবাহনের সিট সংরক্ষণের ব্যবস্থা। তোমরা পাবলিক বাসগুলোতে দেখতে পারবে মহিলাদের জন্য সিট বরাদ্দ থাকে, তাই না? সে বাচ্চাদের জন্য সিট বরাদ্দ থাকে, এটা কিন্তু বলা রয়েছে আর্টিকেল 15 তে। দেখো আর্টিকেল 16 তে কি বলা রয়েছে? সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান সুযোগের ব্যবস্থা, অর্থাৎ সরকারি চাকরিতে সবাই কিন্তু সমান সুযোগের কথা এখানে বলা রয়েছে, যেহেতু এটা সাম্যের অধিকার, সবার সমান অধিকার, এই জন্য বলা রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রেও সবাই যাতে সমান সুযোগ সুবিধা পায়, সেটাও কিন্তু বলা রয়েছে আর্টিকেল 16 তে। আর্টিকেল 17 দেখো অস্পৃশ্যতা দূরীকরণ। অস্পৃশ্যতার ইংরেজি নাম কি? আনটাচেবিলিটি, অর্থাৎ অসুচ যেটা। তো এই অস্পৃশ্যতা দূরীকরণের কথা কিন্তু বলা রয়েছে, যাতে যে সমাজে যে চতুরাশ্রম প্রথা ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তাদের যে ভেদাভেদটা সেটাকে তোলার কথা বলা রয়েছে এখানে। সবাইকে সমান সুযোগ, সবাই যাতে সমাজের সবাই একসঙ্গে থাকতে পারে, একসঙ্গে বসবাস করতে পারে, সমস্ত কিছু বলা রয়েছে এখানে। আর্টিকেল 18 তে দেখো কি বলা আছে? বিদ্যা বিষয়ক বা সামরিক খেতাব ছাড়া রাষ্ট্র অন্য কোনো খেতাব দান করতে পারবে না। অর্থাৎ রাষ্ট্র তাহলে কি করবে? বিদ্যা বিষয়ক, অর্থাৎ MA, BA, PhD, MPhil এই সমস্ত বিদ্যা বিষয়ক যে খেতাবগুলো হয় সেটা দিতেই পারে। কিন্তু আর কি একটা রয়েছে? সামরিক খেতাব। সামরিক খেতাব হতে পারে লেফটেন্যান্ট হতে পারে, কর্নেল হতে পারে, জেনারেল হতে পারে, এই সমস্ত খেতাবগুলো দিতে পারে কে? রাষ্ট্র। বাদবাকি কোনোটাই কিন্তু কি রাষ্ট্র দিতে পারবে না। এরপরে আর্টিকেল 19 থেকে 22 দাও কি রয়েছে? স্বাধীনতার অধিকার, অর্থাৎ রাইট টু ফ্রিডম। এর মধ্যে আমরা জানতে পারবো আমাদের কি কি স্বাধীনতা রয়েছে। দেখো আর্টিকেল 19 রয়েছে বাক স্বাধীনতার অধিকার। বাক স্বাধীনতা অর্থাৎ আমাদের মতামত, অর্থাৎ কথা বলার অধিকার। কথা বলার অধিকার সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে এই আর্টিকেল 19 এ। এবার 20 তে দেখো কোন অপরাধের জন্য অভিযুক্ত কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না। অর্থাৎ কোন একটা অপরাধী সে দোষ করেছে, ঠিক আছে, এবার তাই কিন্তু তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য কিন্তু তাকে ফোর্স করা যাবে না বা বাধ্য করা যাবে না, ঠিক আছে। এরপরে আর্টিকেল 21 দেখো জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্লেখ আছে। জীবনের নিরাপত্তা, এবার লাইফ সিকিউরিটি, অর্থাৎ লাইফ সিকিউরিটির সঙ্গে কি আছে? ব্যক্তিগত স্বাধীনতা, নিজের স্বাধীনতার কথা কিন্তু এখানে বলা রয়েছে, ঠিক আছে। এবার এটা 21 পর্যন্ত ছিল, কিন্তু তারপরে 86তম সংবিধান সংশোধনী 2002 সালে কিন্তু এটা যুক্ত হয়েছে। আর্টিকেল 21 এর শিক্ষার অধিকার, এখানে বলা রয়েছে 6 থেকে 14 বছরের শিশুদের
6 থেকে 14 বছরের শিশুদেরকে এখানে অবৈতনিক শিক্ষার কথা বলা আছে। আর এদের সুযোগ সুবিধা কে দিবে? সরকারি যে স্কুলগুলো, সেই স্কুলগুলোতে কিন্তু সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা রয়েছে। এরপর দেখো আর্টিকেল 22 কি বলা আছে? গ্রেপ্তার ও আটকের সংক্রান্ত কিছু অধিকার বলা আছে। গ্রেপ্তার, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো, হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে ধরে নেওয়া হলো, এবার তাকে আটক করা হলো, তাহলে এভাবে তো আটক করা যায় না, তাকে নিশ্চয়ই কোনো মানে অ্যারেস্ট ওয়ারেন্ট থেকে শুরু করে কিছু তারও কিছু জানার অধিকার আছে, কেন তাকে আটক করা হলো বা কেন তাকে ধরা হলো, তাই না? এখানে বলা হয়েছে গ্রেপ্তার ও আটক সংক্রান্ত কিছু অধিকার বলা আছে। আর্টিকেল 23 থেকে 24 বলা রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। এবার রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। এবার শোষণ করা মানে কি? যাতে খাটানো, বেকার খাটানো হতে পারে সেটা, তাই না? দেখো, মানুষ কেনাবেচা বন্ধ করা, এটা তো অবশ্যই আইনত দণ্ডনীয় অপরাধ, এবং জোর করে কাজ করানো বন্ধ করা ব্যবস্থা। এবার কোনো ব্যক্তিকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে দিয়ে কাজ করানো, এটাও কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। আর্টিকেল 24 শিশু শ্রম বন্ধ করা হয়েছে, অর্থাৎ শিশু শ্রম কিন্তু পুরোপুরিভাবে এখানে নিষেধ করা হয়েছে, যাতে শিশু শ্রমের কোনো রকম এখানে জায়গা দেওয়া হয়নি। আর্টিকেল 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার, অর্থাৎ আমাদের যে স্বাধীনতা দেওয়া হয়েছে ধর্মীয় ক্ষেত্রে, ধর্মীয় আলাপ আলোচনা থেকে শুরু করে ধর্মীয় সভা করার জন্য যে স্বাধীনতা আছে, অবশ্যই স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু এটাও দেখতে হবে যে ধর্মের জন্য যাতে কারোর সমস্যা না হয়ে দাঁড়ায়, তাই না? ধর্ম বোঝার যাতে কারোর সমস্যা না হয়ে দাঁড়ায়। এখানে যে চাঁদা আদায় সম্পর্কে বলা রয়েছে। আর্টিকেল 29 থেকে 30 সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার। আমাদের যে সংস্কৃতি রয়েছে, আমাদের যে শিক্ষাগত অধিকার, যে আমাদের সংস্কৃতি সবার সামনে তুলে ধরা, আমাদের সংস্কৃতি গোটা পৃথিবী জানতে পারা, তাদের সামনে আমাদের সংস্কৃতিকে তুলে ধরা, এই সম্পর্কে কিন্তু সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার সম্পর্কে বলা রয়েছে 29 থেকে 30 নম্বর ধারা। আর্টিকেল 31 এটা সম্পত্তির অধিকার ছিল এখানে, এটা কিন্তু বর্তমানে সেটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে এই সম্পত্তির অধিকারটা কততে আছে? 300 ধারায় কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এটা আমরা পরে আলোচনা করছি সম্পত্তির অধিকারটা। দেখো আর্টিকেল 32 থেকে 35 শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস। এখানে 32 নম্বরটার মধ্যে দেওয়া রয়েছে, দেখো সংবিধানের মৌলিক অধিকার প্রতিবিধানের জন্য সুপ্রিম কোর্ট 5 রকমের লেখ জারি করতে পারে, অর্থাৎ 5 রকমের আইন বলতে পারো জারি করতে পারে, নির্দেশ বা রিট জারি করতে পারে, যাতে অবশ্যই সবাই মৌলিক অধিকারগুলি সুযোগ পায়, মৌলিক অধিকার সুযোগ পেয়ে থাকে। দেখো 36 থেকে 51 রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, অর্থাৎ ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। অর্থাৎ এর আগে আমরা পড়লাম মৌলিক অধিকার সম্পর্কে। মৌলিক অধিকারের মধ্যে আমাদের কি কি অধিকার আছে সেগুলো আমরা জানতে পারবো, কিন্তু রাষ্ট্র বা রাজ্য পরিচালনা করার জন্য তো কিছু নিয়ম কানুন দরকার আছে। সেই নিয়ম কানুনগুলো কিন্তু এখানে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির মধ্যে আলোচনা করা আছে বিস্তারিতভাবে। তো এবার আমরা এইখানকার মধ্যে যে 36 থেকে 51 নম্বর যে ধারাগুলো আছে, সেই ধারাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারাগুলো, যেগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেগুলো সম্পর্কে কিন্তু জেনে নিন। দেখো আর্টিকেল 40 আছে কি? গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা, অর্থাৎ আমাদের গ্রামগুলোতে যে পঞ্চায়েত ব্যবস্থা আছে, সেই পঞ্চায়েত ব্যবস্থা কি রকম, কিভাবে পঞ্চায়েত ব্যবস্থাটা কাজ করে, এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, বিভিন্ন রকম ভাবে কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। এরপর আর্টিকেল 41 বেকার ও বার্ধক্য ভাতা, বেকারদের জন্য এবং যারা বয়স্ক 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের জন্য ভাতার কিন্তু ব্যবস্থা করা। আচ্ছা, নেক্সট দেখো আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে এখানে আলোচনা করা আছে। এরপর আর্টিকেল 45 অবৈতনিক বাধ্যতামূলক শিশু শিক্ষা, শিশুদের জন্য অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা আছে, যেখানে কিনা শিশুদেরকে অবশ্যই শিক্ষিত করে তুলতে হবে। 6 থেকে 14 বছরের শিশুদেরকে অবশ্যই শিক্ষার কথা বলা রয়েছে এখানে, তাই না? এখানে শিশুদের যদি গার্জিয়ান কিংবা তার বাবা মার অনুপস্থিতিতে যে গার্জিয়ান যে থাকবে, তাদেরও কিন্তু উচিত তার বাচ্চাদেরকে অবশ্যই 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদেরকে শিক্ষাদানের কথা বলা রয়েছে। আর্টিকেল 47 দেখো রাজ্যে মদ নিষিদ্ধ করার নির্দেশ, রাজ্যে মদ নিষিদ্ধ করার কথা কিন্তু আর্টিকেল 47 আলোচনা করা আছে। আর্টিকেল 48 এর এতে দেখো পরিবেশ, বন এবং বন্যপ্রাণী রক্ষা, এখানে পরিবেশকে রক্ষা করা, বন এবং বন্যপ্রাণীকে রক্ষা করার কথা বলা রয়েছে, যদিও এটা মানুষ কোথায় মানছে, তাই না? দেখো আর্টিকেল 49 মনুমেন্ট, জাতীয় সৌধ এবং ঐতিহাসিক স্থান সংরক্ষণ ও রক্ষা, অর্থাৎ ভারতের যে ঐতিহাসিক স্থানগুলো আছে, যে মন্দির, মসজিদ,
বা বড় বড় স্মৃতিসৌধ যেগুলো আছে সেগুলোকে রক্ষা করা আমাদের কিন্তু কি অবশ্যই দায়িত্ব, কর্তব্য, যাই বলো না কেন, যাতে আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে পারি, তাই না? নেক্সট দেখো আর্টিকেল 51A। দেখো 51A আছে অথচ ইয়েলো মার্ক করা, কারণ এখানে 11টি মৌলিক কর্তব্য এই ধারায় বর্ণিত আছে, এই জন্য এটাকে ইয়েলো মার্ক করা আছে। মৌলিক অধিকার পড়লাম, আমাদের যে দেশের আইন কানুন, ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি জানলাম। এবার এখানে আমাদের যে কিছু মৌলিক কর্তব্য আছে সেই কর্তব্যগুলো কিন্তু এখানে আমরা জানি। এবার এখানে মৌলিক কর্তব্যের মধ্যে হতে পারে জাতীয় পতাকাকে সম্মান করা, জাতীয় সঙ্গীতকে সম্মান করা, তাই না? এরকম হতেই পারে। এরপর আর্টিকেল 52 থেকে 62 এমনকি 72, এখানে কি সম্পর্কে আলোচনা করা আছে? রাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা করা আছে। এবার এই যে 52 থেকে 62 এর মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি সম্পর্কে যে ধারাগুলি আছে সেগুলো দেখো নিচে দেওয়া রয়েছে। আর্টিকেল 52 তে আছে দেখো ভারতের রাষ্ট্রপতি, অর্থাৎ ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন, ভারতের রাষ্ট্রপতি আছে বা থাকবেন, এটা কিন্তু বলা রয়েছে এই আর্টিকেল 52 তে। আর্টিকেল 54 তে রাষ্ট্রপতি নির্বাচন, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে। রাষ্ট্রপতি কি সরাসরি নির্বাচিত হয়? সরাসরি তো হয় না। আমরা কি সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন করতে পারি? পারি না তো, তাই না? আমরা কিন্তু পরোক্ষভাবে রাষ্ট্রপতিকে নির্বাচন করে থাকি, তাই না? দেখো আর্টিকেল 55 রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। এবার রাষ্ট্রপতি প্রথমটা বললাম, ভারতের রাষ্ট্রপতি একজন থাকবেন, রাষ্ট্রপতি তারপর একটা নির্বাচন হবে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটা কিরকম ভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, সেটা আমরা জানবো এখানে আর্টিকেল 55 তে। আর্টিকেল 61 দেখো কি আছে, রাষ্ট্রপতি অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতি। এবার রাষ্ট্রপতি কোনো একটা ভুল ভ্রান্তি করলো বা রাষ্ট্রপতি কোনো একটা সমস্যার কারণে রাষ্ট্রপতি তার নিজের কাজ সঠিকভাবে করতে পারলো না, সেই সময় রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট বা অপসারণ করা যেতে পারে। সেই যে অপসারণ পদ্ধতিটা সেটা কিন্তু আর্টিকেল 61 তে আলোচনা করা আছে। এরপর আর্টিকেল 63 থেকে আর্টিকেল 69 উপরাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা করা আছে। দেখো আর্টিকেল 79 থেকে 106 এখানে সংসদ, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পার্লামেন্ট সম্পর্কে কিন্তু আলোচনা করা আছে। দেখো আর্টিকেল 72 রাষ্ট্রপতি কোন আসামির মৃত্যুদণ্ড রদ করতে পারে এই ধারায় অনুযায়ী। আচ্ছা 72টা এখানে এক্সট্রা করে, আচ্ছা এখানে একটু সমস্যা হয়ে গেছে, হ্যাঁ 72 75টা এক্সট্রা হয়ে গেছে, 72 75 76 এটার পরে এই পয়েন্টটা এখানে হতো। আচ্ছা দেখো গ্র্যান্ড পার্ডন যাকে বলা হয়, যে কোনো রাষ্ট্রপতি যদি চায় যে কোনো একটা আসামি যার মৃত্যুদণ্ড দেওয়া হয়ে গেছে, ফাঁসির সাজা দেওয়া হয়েছে, সেই ব্যক্তিকেও কিন্তু রাষ্ট্রপতি চাইলে মুক্ত করতে পারে, ঠিক আছে? যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিকেও কিন্তু সে রাষ্ট্রপতি যদি চায় তাহলে সে মুক্ত করতে পারে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতি কোনো আসামির মৃত্যুদণ্ড রোধ করতে পারে এই ধারা অনুযায়ী, আর্টিকেল 72 অনুযায়ী। এরপরে আর্টিকেল 75 3 দেখো, মন্ত্রিপরিষদ লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে। মন্ত্রিপরিষদ সবসময় কি লোকসভার কাছে কিন্তু কি দায়বদ্ধ থাকবে বলা রয়েছে এটা। আর্টিকেল 76 দেখো কি বলা আছে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতে একজন অ্যাটর্নি জেনারেল থাকবে, এটা কথা বলা আছে আর্টিকেল 76। এবার এখানে হবে আর্টিকেল 79 থেকে 106 সংসদ। আর্টিকেল 93 তে বলা রয়েছে স্পিকার এবং ডেপুটি স্পিকার, ভারতে একজন স্পিকার থাকবেন, একজন ডেপুটি স্পিকার থাকবেন, তাদের কার্যকাল তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 93 অর্থাৎ 93 নম্বর আর্টিকেলে। আর্টিকেল 108 কিছু বিশেষ ক্ষেত্রে সংসদের যৌথ অধিবেশন, অর্থাৎ হঠাৎ কোনো একটা কিছু সমস্যার সৃষ্টি হলো বা কোনো একটা বিশেষ ক্ষেত্রে কিন্তু সংসদ চাইলে যৌথ অধিবেশন ডাকতে পারে, ঠিক আছে? লোকসভা রাজ্যসভা একসাথে। আর্টিকেল 110 দেখো অর্থবিল বা মানি বিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানি বিল, মানি বিল কত নম্বর আর্টিকেল আলোচনা করা আছে তাহলে? অবশ্যই 110 নম্বর আর্টিকেলে। আর্টিকেল 112 বাজেট, যে কেন্দ্রীয় সরকার যে আমাদের বাজেট করে থাকে, বাজেটগুলো কোন মাস থেকে কোন মাসের মধ্যে ধরা হয়, বা বাজেট এবছর বাজেট কে পেশ করেছে, অবশ্যই তোমরা সেটা কমেন্টস করবে যে এবছর বাজেট কে পেশ করেছে। তো বাজেট সম্পর্কে আলোচনা করা আছে 112 নম্বর ধারাতে। আর্টিকেল 123 দেখো, সংসদের অধিবেশন বন্ধ থাকলেও রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে, অর্থাৎ সংসদের যদি অধিবেশনটা বন্ধও থাকে, যদি রাষ্ট্রপতি যদি চায় যে অর্ডিন্যান্স জারি করবে তাহলে কিন্তু রাষ্ট্রপতি জারি করতেই পারে। এবার আর্টিকেল 124 থেকে 152 দেখো কেন্দ্রীয় বিচার ব্যবস্থা, অর্থাৎ কেন্দ্রের বিচার ব্যবস্থা। কেন্দ্রীয় বিচার ব্যবস্থা আগে শুনলেই মাথায় কি আসে? সুপ্রিম কোর্টের কথা মাথায় আসে, তাই তো? দেখো কেন্দ্রীয় বিচার ব্যবস্থা মানে কি, আর্টিকেল 124 কি রয়েছে? সুপ্রিম কোর্ট। এবার
আর্টিকেল 148 এ রয়েছে দেখো কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, যেটা ক্যাগ বলা হয়। এবার এই যে সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে আর্টিকেল 124 থেকে 152 তে, যার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে, সুপ্রিম কোর্টের উকিল থেকে শুরু করে, তাদের স্যালারি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা এখানে পেতে পারি। এবার আর্টিকেল 148 গেল। আর্টিকেল 153 থেকে 213 রাজ্যপাল ও মন্ত্রিসভা। রাজ্যপাল এবং মন্ত্রিসভা সম্পর্কে আর্টিকেল 153 থেকে কিন্তু 213 তে বিস্তারিত আলোচনা করা রয়েছে। এরপর আর্টিকেল 153 রাজ্যপাল। 153 তে সেপারেটলি রাজ্যপাল সম্পর্কে আলোচনা করা আছে। আর্টিকেল 159 রাজ্যপালের শপথ গ্রহণ বা প্রতিজ্ঞা বিষয়ে উল্লেখ আছে। এবার রাজ্যপাল যে শপথ নেবে, কিভাবে শপথ নেবে বা কিভাবে প্রতিজ্ঞাবদ্ধ হবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে কিন্তু এই আর্টিকেল 159 নাম্বার 159 এ। আর্টিকেল দেখো 165 অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 165 নাম্বার ধারাতে। এবার আর্টিকেল 169 রাজ্যসমূহে বিধান পরিষদের বিলোপন বা সৃষ্টির কথা বলা আছে। এবার রাজ্যসমূহে বা রাজ্যগুলিতে বিধান পরিষদ গঠন বা বিধান পরিষদ যে সৃষ্টি হয় বা হবে সেটার জন্য বা করার কথা কিন্তু এই আর্টিকেল 169 কিন্তু আলোচনা করা আছে। আর্টিকেল 214 থেকে 226 এটাতে হাইকোর্ট আলোচনা করা আছে। আগেরটাতে আমরা কিন্তু দেখলাম, দেখো এখানে কেন্দ্রীয় বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট দেখলাম 124 এ। এবার হাইকোর্ট দেখো আছে 214 থেকে 226 হাইকোর্ট, যেটা কিনা সুপ্রিম কোর্ট বা কেন্দ্রীয় আইনসভা কি করে, প্রত্যেকটা রাজ্যের থেকে রাজ্যের যে সমস্ত বিচার ব্যবস্থা সেটাকে কন্ট্রোল করে সুপ্রিম কোর্ট। এবার রাজ্যের বিচার ব্যবস্থার যে প্রধান সেটা হলো কি, অবশ্যই হাইকোর্ট, তাই তো। দেখো 226 কি বলা আছে, কিছু বিশেষ ক্ষেত্রে হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা। কিছু বিশেষ ক্ষেত্রে মানে স্পেশালি কিছু কিছু জায়গায় হাইকোর্ট সেখানে কিন্তু রিট জারি করতে পারে বা নির্দেশ জারি করতে পারে, এটা বলা আছে। এরপর 243 থেকে 243 ওতে দেখো পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা পুরোটা এখানে ডিটেইলসে আলোচনা করা আছে। 326 দেখো প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকজন যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি, যারা 18 বছরের বেশি বয়স যাদের, তাদের কিন্তু ভোট অধিকার দেওয়া হয়েছে। তারা কিন্তু চাইলে ভোট দিতে পারবে, তাই না? ভোটের অধিকার থাকলে অবশ্যই আমরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আমরা নির্বাচন করতে পারি। আচ্ছা নেক্সট দেখো আর্টিকেল 335 চাকরির ক্ষেত্রে এসসি, এটা এসটি হবে, এসটি দের সংরক্ষণের ব্যবস্থা। কোন সরকারি চাকরির ক্ষেত্রে এসসি আর এসটি দের কিন্তু সংরক্ষণের ব্যবস্থা করা, কারণ সংখ্যালঘুদেরকে অবশ্যই সংখ্যালঘুদেরকে যারা এগিয়ে যেতে পারে সেই জন্য তাদেরকে সংরক্ষণের ব্যবস্থার কথা বলা রয়েছে। এটা আর্টিকেল 335 আলোচনা করা আছে। এরপর আর্টিকেল 343 কেন্দ্রের সরকারি ভাষা। অর্থাৎ আমাদের যে ভাষাগুলো রয়েছে, টোটাল ভারতীয় সংবিধানে বর্তমানে ভাষা কতগুলি আছে, 22টি ভাষা আছে। এই ভাষাগুলো সম্পর্কে এখানে আলোচনা করা আছে 343 নম্বর ধারাতে। এর মধ্যে এরপরে আছে মাতৃভাষা সম্পর্কে আলোচনা করা আছে, তাই না? আর্টিকেল 352 দেখো দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা। দেশে একটা দেশ, গোটা দেশ কোথাও একটা সমস্যায় পড়লো, দেশের সমস্যা কল্পে সেখানে কিন্তু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এটা 352 নম্বর ধারাতে বলা হয়েছে। 356 দেখো রাজ্য জরুরি অবস্থা। প্রথমটা গেল 352, এটা দেশের জরুরি অবস্থা। এবার পরে না রাজ্য সমস্যা পড়েছে বা রাজ্যের সমস্যা সমাধান করবে কিন্তু সেখানে রাজ্যের জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপর 360 দেখো বলা হয়েছে আর্থিক জরুরি অবস্থা। আগেরটাতে আমরা দেখলাম যে দেশের জাতীয় জরুরি অবস্থা 352, আর রাজ্য জরুরি অবস্থা 356, আর রয়েছে এদিকে দেখো 360 কিন্তু রয়েছে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা, এটা রয়েছে 360। এবার 368 দেখো রয়েছে সংসদের অনুমোদন সাপেক্ষে সংবিধান সংশোধনের অধিকার। অর্থাৎ সংবিধানের যে ভুল ভ্রান্তি বা সংবিধান নতুন কিছু আপডেট, যেটাকে বর্তমান ভাষায় যেটা আপডেট বলা হয়, সে আপডেট করার জন্য বা নতুন কিছু সংযোজন করার জন্য সেটা কিন্তু কি সংযোজনের কথা বলা হয়েছে কত, আর্টিকেল 368। 368 এখানে অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে বলা রয়েছে। আর্টিকেল 370 জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ আইন সম্পর্কে কিন্তু বলা রয়েছে এই 370 নম্বর ধারাতে। তো এই যে আজকে স্পিডের যে ক্লাসটা ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা নিয়ে, এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। আর এই যে ধারাগুলো এগুলো প্রত্যেকটি নোটস করে রাখবে, দেখবে যে কোনো একটা প্রিভিয়াস ইয়ারের সেট তোমরা বের করে দেখবে
পলিটি থেকে যদি প্রশ্ন এসে থাকে অবশ্যই ধারা থেকে, ধারা রিলেটেড প্রশ্ন কিন্তু এসছে, অবশ্যই তোমাদের এই বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটি শেয়ার করবে যাতে তারা বুঝতে পারে যে ধারা থেকে কি রকম টাইপের প্রশ্ন আসছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।